Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। এসে রাইটিং এর ক্লাসে আবার তোমাদের একবার সবাইকে ওয়েলকাম। আজকে এসে রাইটিং এর যে টপিকের উপরে আমি ক্লাস করাতে চলেছি আমার মনে হয়েছে টপিকটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের পরিবেশের পক্ষে এবং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও সেটা খুব ওতপ্রোতভাবে জড়িত এবং যেভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে সেটা কিন্তু কখনোই আমরা মুখ বুজে মেনে নিতে পারি না। অবশ্যই গভর্নমেন্টের তরফ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরও একটা দায়িত্ব থাকে সেই বিষয়টাকে ট্যাকেল করার জন্য। বন্ধুরা, আজকে আমি কথা বলছি প্লাস্টিক পলিউশন নিয়ে। আমরা প্রত্যেক দিন আমাদের বিভিন্ন কাজে সারাদিন বিভিন্নভাবে প্লাস্টিক ইউজ করে থাকি এবং সেই প্লাস্টিকগুলোকে ইউজ করার পরে যেখানে সেখানে আমরা ফেলে দিচ্ছি প্লাস্টিকের প্যাকেটস, প্লাস্টিকের বটলস, প্লাস্টিকের ওয়াটার বটল। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারছি না কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে। প্লাস্টিক এমনই একটা প্রোডাক্ট, এমন একটা আইটেম যেটাকে তুমি পুড়িয়ে মাটির তলায় চাপা দিয়ে কোনোভাবেই তাকে তুমি নষ্ট করতে পারবে না। সুতরাং প্লাস্টিক পলিউশনটা কি হারে বাড়ছে এবং সেটা কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে সেটা যদি আমরা এখন ভালো করে না বোঝার চেষ্টা করি, কোনো রকম স্টেপ না নিই, তাহলে কিন্তু পরবর্তীতে খুব বাজে দিন আসতে চলেছে আমাদের পরিবেশের পক্ষে অ্যান্ড ডেফিনেটলি আমাদের পক্ষেও। আজকে এসে রাইটিং এর টপিক প্লাস্টিক পলিউশন। কি করে প্লাস্টিক পলিউশন হচ্ছে, কিভাবে প্লাস্টিক পলিউশন আমাদের ক্ষতি করছে, কিভাবে আমরা প্লাস্টিক পলিউশনকে আটকাতে পারি সরকারি তরফ থেকে, আমাদের নিজেদের তরফ থেকে, এই সমস্ত কিছু নিয়ে আজকে এসে রাইটিং। তাহলে শুরু করছি আজকে ক্লাস। Write an essay in English on plastic pollution and how it is affecting our environment. তোমাকে একটা এসে লিখতে বলা হয়েছে প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণের উপরে, এবং বলা হয়েছে how it is affecting our environment, এবং আমাদের পরিবেশের কিভাবে ক্ষতি করছে। আমি এসেটার টাইটেল দিয়েছি ব্যান প্লাস্টিক সেভ দি প্ল্যানেট। ব্যান প্লাস্টিক সেভ দি প্ল্যানেট মানে প্লাস্টিক ব্যান করতে বলা হচ্ছে এবং প্ল্যানেটকে সেভ করতে বলা হচ্ছে। আমাদের যে প্ল্যানেট আর্থ তাকে সেভ করতে বলা হচ্ছে, বাঁচাতে বলা হচ্ছে। প্লাস্টিক ওয়েস্ট ইজ ইন্ডিয়াস অ্যান্ড দি ওয়ার্ল্ডস মোস্ট ফর্মিডেবল এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ টুডে। বলছে প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিক যে বজ্র পদার্থ ওয়েস্ট, ওকে, যেখান থেকে দূষণটা হচ্ছে, সো প্লাস্টিক ওয়েস্ট, এই যে প্লাস্টিকের বজ্র পদার্থ, এটা হচ্ছে ইন্ডিয়াস, শুধু ইন্ডিয়ার নয়, দ্য ওয়ার্ল্ডস, সারা পৃথিবীর মোস্ট ফর্মিডেবল, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে বেশি মাত্রায়, এক্সট্রিম পর্যায়ে বা খুব প্রচণ্ড বেশি পরিমাণে একটা এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, পরিবেশগতভাবে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীর কাছে এবং অবভিয়াসলি আমাদের ভারতবর্ষের কাছে। বিং নন বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক পারসিস্ট ইনটু দি এনভায়রনমেন্ট ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। এই যে নন বায়োডিগ্রেডেবল, এই কথাটা একটু বড় শুনতে লাগছে, বাট তোমরা যদি একটু ভালো করে ভেবে দেখো, দুরকম প্রোডাক্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে একটা সময়ের পরে গিয়ে তুমি যদি সেগুলোকে ফেলে দেবে তাহলে পরিবেশের মধ্যে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে, পরিবেশের মধ্যে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং পরিবেশের বিভিন্ন এলিমেন্টের মধ্যে সেগুলো মিশে যাবে, তারা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করবে না। কিন্তু তুমি যদি প্লাস্টিকের কথা বলো, সেটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল মানে প্লাস্টিককে তুমি কিছুতেই নষ্ট করতে পারবে না, যেটা আমি একটু আগে বলছিলাম। প্লাস্টিক ব্যবহার করার পর তুমি যদি ওটাকে ফেলে দাও, তুমি ভাবলে মাটিতে ফেলে দিয়েছি, মাটির সাথে মিশে যাবে, তা কিন্তু হবে না। যদি জলের মধ্যে ফেলে দাও, ওটা কিন্তু জলের মধ্যে সারা জীবন থেকে যাবে, ওটা কিন্তু কখনো নষ্ট হবে না। এইরকমভাবে প্লাস্টিককে কখনোই তুমি ধ্বংস করতে পারছো না, নষ্ট করতে পারছো না। এই জন্য প্লাস্টিককে আমরা নন বায়োডিগ্রেডেবল বলছি। যেখানে ধরো পাট, ঠিক আছে, এই পাটকে কি হচ্ছে, পাটটাকে তুমি যদি পাটের কোনো প্রোডাক্ট তুমি ইউজ করো, পাটের ব্যাগ কিংবা পাটের জামা কাপড়, কি হবে, সেটা কিছুদিন পরে ব্যবহার করার পর তুমি যখন সেটাকে ফেলে দেবে, আস্তে আস্তে পাট মাটির সাথে মিশে যাবে, ডিকম্পোজ হয়ে যাবে বিভিন্ন জীবাণু দ্বারা। কিন্তু প্লাস্টিকের কোনো প্রোডাক্ট বা প্লাস্টিক কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না, তাই জন্য প্লাস্টিককে নন বায়োডিগ্রেডেবল বলা হয়। ওকে, তো নন বায়োডিগ্রেডেবল হবার জন্য প্লাস্টিক পারসিস্ট, প্লাস্টিক
থেকে যায়, পারসিস্ট থেকে যায় ইনটু দি এনভায়রনমেন্ট, পরিবেশের মধ্যে থেকে যায় ফর 100 of years, কয়েকশো বছর ধরে, কয়েকশো বছর না বলে এটাকে কয়েক হাজার বছর বললেও কোনো প্রবলেম হবে না, কারণ প্লাস্টিক কখনোই নষ্ট করা যায় না। 79% of the total plastics produced in the world enters our environment অ্যাজ ওয়েস্ট। এবং পরিসংখ্যানে দেখা গেছে সারা পৃথিবীতে যত প্লাস্টিক প্রডিউস হচ্ছে, প্লাস্টিক তৈরি হচ্ছে, তার 79% প্লাস্টিক কিন্তু পরিবেশের মধ্যে ফিরে আসছে এবং সেটা পরিবেশে বর্জ্য পদার্থ হিসাবে থেকে যাচ্ছে, ওয়েস্ট হিসাবে থেকে যাচ্ছে, যেটা কখনোই ধ্বংস করা যাচ্ছে না। দিস অ্যাকিউমুলেশন অফ প্লাস্টিক ওয়েস্ট কজেস প্লাস্টিক পলিউশন। এই যে অ্যাকিউমুলেশন, এই যে জড়ো হচ্ছে, অ্যাকিউমুলেশন জড়ো হওয়া, এই যে জড়ো হচ্ছে সমস্ত বর্জ্য পদার্থগুলো প্লাস্টিকের, এইটাই কিন্তু কি হচ্ছে, কজেস প্লাস্টিক পলিউশন, এটাই প্লাস্টিক দূষণের সৃষ্টি করছে। আর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড CPCB report says India generates 9.46 million tons plastics per year. সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড CPCB এদের একটি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে ইন্ডিয়া তৈরি করছে, উৎপাদন করছে 9.46 মিলিয়ন টন, প্রায় 9.5 মিলিয়ন টন প্লাস্টিক প্রত্যেক বছর তৈরি করছে, উইচ মিনস অ্যারাউন্ড 26,000 টনস আ ডে। তার মানে হলো প্রত্যেক দিন ইন্ডিয়া 26,000 টন প্লাস্টিক তৈরি করছে, প্লাস্টিকের যে বর্জ্য পদার্থ সেটা তৈরি করছে। তো এতক্ষণ পর্যন্ত ইন্ট্রোডাকশন চলছিল এবং ইন্ট্রোডাকশনে আমি বলার চেষ্টা করলাম যে প্লাস্টিক পলিউশনটা আসলে কি, প্লাস্টিক ওয়েস্টটা আসলে কি, এবং সেখানে আমি স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করেছি যাতে কি হয়, তোমরা যদি তোমাদের পয়েন্টের সাপোর্টে কোনো ফ্যাক্টস কিংবা কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা যদি তোমরা দাও, তাহলে কিন্তু তোমাদের পয়েন্টটা অনেক বেশি জোরালো হয় এবং ইভ্যালুয়েটরের কাছে কিন্তু সেটা অনেক বেশি ইমপ্রেসিভ দেখতে লাগে। এবং আমি বারবার বলেছি এসে রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের জেনারেল পেপারের যে নলেজ সেটা কিন্তু প্রচণ্ড ভাবে কাজে লাগবে, এবং এইখানে কিন্তু তোমরা দেখতে পারো পলিউশন নিয়ে যে রিসেন্ট ডেটা সেগুলো তোমাদের প্রচণ্ডভাবে কাজে লাগবে। এরপরে প্যারাগ্রাফে আমি বলেছি যে প্লাস্টিকের যে এই দূষণটা হচ্ছে, যে বজ্র পদার্থগুলো আসছে সেটা কোথা থেকে আসছে, কোন কোন প্রোডাক্ট থেকে আমরা প্লাস্টিকের বজ্র পদার্থ পাচ্ছি। We use cosmetics and personal care products which are big sources of microplastics. আমরা যে কসমেটিক্স ব্যবহার করি, প্রসাধন যে জিনিসপত্রগুলো ব্যবহার করে থাকি, বিউটি পার্লারের যে জিনিসগুলো কিংবা বাড়িতে প্রসাধনের জন্য, সাজ পোশাকের জন্য, ঠিক আছে, মেকআপ থেকে শুরু করে, ক্রিম থেকে শুরু করে, অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, এবং পার্সোনাল কেয়ার আমাদের পার্সোনাল যে কেয়ার করার জন্য, যত্ন করার জন্য, শরীরের যত্ন করার জন্য আমরা যে বিভিন্ন রকম প্রোডাক্টসগুলো ইউজ করছি সেগুলো কিন্তু বিগ সোর্সেস অফ মাইক্রোপ্লাস্টিক, সেগুলো কিন্তু মাইক্রোপ্লাস্টিকের খুব বড় সোর্স। এই যে মাইক্রোপ্লাস্টিক সেগুলো হচ্ছে 5 মিলিমিটারেরও কম এদের যাদের দৈর্ঘ্যটা হয়, এবং এই প্লাস্টিকগুলো প্রচণ্ড ছোট ছোট, যেগুলো খালি চোখে হয়তো দেখা যায় না সবসময়, মাইক্রোপ্লাস্টিক যেগুলো বিউটি প্রোডাক্টসের মধ্যে পেয়ে থাকি, সেই মাইক্রোপ্লাস্টিকসগুলো কিন্তু এই প্লাস্টিক পলিউশনে প্রচণ্ডভাবে হেল্প করছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে একবার ব্যবহার করো তারপর প্লাস্টিকটাকে ফেলে দাও। একবার ব্যবহার করার যে প্লাস্টিকগুলো, লাইক প্লাস্টিক ব্যাগস, ওয়াটার বটলস, সোডা বটলস, স্ট্র, প্লেটস, কাপস, প্যাকেজিং, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু কি একবার ব্যবহার করছো। প্লাস্টিক ব্যাগসটা একবার ব্যবহার করে ফেলে দিচ্ছ, বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসার পরে সেটাকে ফেলে দেওয়া হচ্ছে বাইরে। ওয়াটার বটল একবার ব্যবহার করার পরে বটলগুলোকে ছুঁড়ে ফেলা হচ্ছে। সোডা বটলস আছে, বিভিন্ন স্ট্র আছে, প্লেটস আছে, প্লাস্টিকের কাপস আছে, প্লাস্টিকের স্পুন আছে, প্লাস্টিকের হাতা আছে, প্যাকেজিং, জামা কাপড় বা বিভিন্ন ডেলিভারি দেওয়া হচ্ছে যেগুলো অনলাইন ই কমার্স ডেলিভারি দিচ্ছে, অ্যামাজন বা ফ্লিপকার্ট বলতে পারো, মিন্ত্রা বলতে পারো, তারা তো প্লাস্টিকের প্যাকেটে করে বাড়িতে ডেলিভারি দিচ্ছে। তো সেই প্লাস্টিকের প্যাকেটগুলো, এইগুলো কি হচ্ছে একবার ব্যবহার করা হচ্ছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি করে প্লাস্টিক পলিউশনটা ছড়াচ্ছে। আর আদার সোর্সেস অফ প্লাস্টিক ওয়েস্ট, এবং এরা হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিকের যে বর্জ্য পদার্থ তার কিন্তু অন্য যে সোর্স সেগুলো। CPCB report says over 10,000 tons a day of plastic waste remains uncollected, এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আরেকটি রিপোর্ট অনুযায়ী বলতে পারো প্রত্যেক দিন 10,000 টন কিন্তু প্লাস্টিক বর্জ্য পদার্থ, প্লাস্টিক ওয়েস্ট
পড়ে থাকছে রিমেন্স আনকালেক্টেড, এগুলো কিন্তু কালেক্ট করা হচ্ছে না রিসাইক্লিংয়ের জন্য, কিংবা মিউনিসিপ্যালিটি থেকে এগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে না গাড়িতে করে। তার ফলে এগুলো এদিক ওদিক সব জায়গায় কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে প্রত্যেক দিন যদি 10,000 টনস করে প্লাস্টিক কালেক্ট না করা হয়, রাস্তাঘাটে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে বুঝতে পারছো যে এক বছর পরে গিয়ে এই পরিমাণটা কত বেশি হয় এবং পলিউশনটা কোন লেভেলে চলতে পারে। এর পরের প্যারাগ্রাফে আমি বলেছি যে কিভাবে প্লাস্টিক পলিউশনটা আমাদের পরিবেশের ক্ষতি করছে। ওকে, দি ইম্প্যাক্ট অফ প্লাস্টিক পলিউশন ইজ আনঅ্যাভয়েডেবল। প্লাস্টিক পলিউশনের যে প্রভাব, ইম্প্যাক্ট, সেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল, সেটাকে কিছুতেই অ্যাভয়েড করা যাচ্ছে না। Plastic wastes have profoundly affected animals in aquatic, marine and terrestrial ecosystems. প্লাস্টিকের এই যে বজ্র পদার্থ, প্লাস্টিক দূষণ প্রোফাউন্ডলি, খুব বড় রকমভাবে, প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করেছে, ক্ষতিগ্রস্ত করেছে অ্যানিমালসদের, প্রাণীদেরকে ক্ষতি করেছে। কোন প্রাণীদেরকে? যারা অ্যাকোয়াটিক, যারা জলে থাকে যে সমস্ত প্রাণী, স্পেশালি মাছ থেকে শুরু করে ছোট ছোট যে সমস্ত প্রাণীগুলো আছে, জু প্ল্যাঙ্কটনস আছে, এদেরকে ক্ষতি করছে। মেরাইন মানে সামুদ্রিক যে প্রাণীগুলো আছে বিভিন্ন, তাদেরকে ক্ষতি করছে। অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, এবং যারা আমরা পৃথিবীতে বেঁচে রয়েছি, যারা মাটিতে রয়েছি, ডাঙাতে রয়েছি, তাদেরকে কিন্তু ক্ষতি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে এবং ডাঙার মধ্যে যে সমস্ত প্রাণীরা রয়েছে, তাদের সবাইকে কিন্তু প্লাস্টিক পলিউশন ক্ষতি করছে। দেয়ার আর 12 to 21 million tons of microplastics floating in the Atlantic Ocean, এবং পরিসংখ্যানে দেখা গেছে আটলান্টিক ওশানে 12 থেকে 21 মিলিয়ন টনস এই যে মাইক্রোপ্লাস্টিক, সেগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে। যেটা মনে করা হয়েছিল পরিসংখ্যান, তার থেকে 10 টাইমস বেশি এই পরিসংখ্যানটা, 12 থেকে 21 মিলিয়ন টনস, যেটা পরিসংখ্যানে দেখা গেছে আটলান্টিক ওশানে এই পরিমাণ মাইক্রোপ্লাস্টিক ভেসে বেড়াচ্ছে, যেটা সমুদ্রের তলায়। এবং সেই মাইক্রোপ্লাস্টিকসগুলো কিন্তু মাছের থেকে শুরু করে মেরাইন অন্য সমস্ত প্রাণীদের প্রচুর রকমভাবে কিন্তু ক্ষতি করছে। These microplastics get into the digestive system of the aquatic animals. এই মাইক্রোপ্লাস্টিক্সগুলো কি হয়? ছোটো ছোটো প্লাস্টিক্স, যেগুলো চোখে দেখা যায় না। মাছ কি করছে, বা বিভিন্ন যে সামুদ্রিক প্রাণীরা আছে, জলের প্রাণীরা আছে, তারা কি করছে? সেগুলোকে খেয়ে নিচ্ছে। সেটা খেয়ে নেওয়ার ফলে সেইগুলো কি তাদের ডাইজেস্টিভ সিস্টেম, তাদের যে খাদ্য সিস্টেম রয়েছে, খাবারের যে সিস্টেমটা রয়েছে পেটের মধ্যে, সেখানে চলে যাচ্ছে, হজমের জায়গাতে চলে যাচ্ছে। এবং হজম তো হচ্ছে না, কিন্তু সেটা হজম না করতে পেরে সেই প্রাণীগুলো কি হচ্ছে? ক্যান কজ ডেথ, তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাদের গলাতে আটকে যেতে পারে, শ্বাসনালীতে আটকে যেতে পারে, খাবার যে নালীগুলো সেখানে আটকে যেতে পারে, বা সেখান থেকে যে কেমিক্যালসগুলো বেরোচ্ছে মাইক্রোপ্লাস্টিক থেকে, সেইগুলো তাদের অনেক রকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। The toxic chemicals in them can harm the animal as well as human health, leading to various hormonal and genetic disorders. তোমরা ভাবতেও পারবে না, এই যে টক্সিক কেমিক্যালস, এই যে ক্ষতিকর কেমিক্যালসগুলো রয়েছে, বিষাক্ত কেমিক্যালসগুলো রয়েছে, রাসায়নিক পদার্থ প্লাস্টিক থেকে যে বেরোচ্ছে, সেগুলো প্রাণীদেরকে ক্ষতি করতে পারে, মানুষকে ক্ষতি করতে পারে। কীরকমভাবে? বিভিন্ন হরমোনাল চেঞ্জ হবে, বিভিন্ন যে হরমোনের প্রবলেম হতে পারে, বিভিন্ন হরমোনাল সিক্রেশনের প্রবলেম হতে পারে শরীরের মধ্যে, এবং জেনেটিক ডিসঅর্ডার হতে পারে, জিনগত পরিবর্তন হতে পারে। খুব সাংঘাতিক এই পরিবর্তনগুলো একদিনে বোঝা যাবে না, বাট বছরের পর বছর ধরে সেম সিচুয়েশন চলতে চলতে কিন্তু দেখা যাবে যে ইকোসিস্টেমে প্রচুর রকমভাবে পরিবর্তন হচ্ছে। অ্যাজ প্লাস্টিক্স ট্রাভেল উইথ ওশান কারেন্টস, এবং আমরা জানি প্লাস্টিকগুলো যেহেতু ওশান কারেন্টস, সামুদ্রিক যে প্রবাহ, সামুদ্রিক যে প্রবাহগুলো রয়েছে, তরঙ্গগুলো রয়েছে, কারেন্টস, সেখানে যে সমুদ্র স্রোতগুলো রয়েছে, সেই স্রোতে ভেসে ভেসে কিন্তু প্লাস্টিকগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। এবং এরকমভাবে আমরা খুব অদ্ভুত একটা ঘটনা আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে অ্যান আইল্যান্ড অফ ট্র্যাশ মানে হচ্ছে আবর্জনা, নোংরা আবর্জনার একটা বদ্বীপ সৃষ্টি হয়ে গেছে। কোথায়? কল দি গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ হ্যাজ বিন ক্রিয়েটেড। প্যাসিফিক ওশানে, প্রশান্ত মহাসাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা খুব বড় একটা ময়লা আবর্জনার একটা প্যাচ দেখা যাচ্ছে, আবর্জনার একটা অংশ দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে সেখানে সমস্ত আবর্জনাগুলো জমে গিয়ে একটা বদ্বীপের সৃষ্টি হয়েছে। খুব সাংঘাতিক একটা ঘটনা, এবং
মেরাইন লাইফের জন্য, অ্যাকোয়াটিক লাইফের জন্য প্রচণ্ডভাবেই ক্ষতিকর এই গার্বেজগুলো, এই যে ওয়েস্টগুলো। whenever plastics আর ডাম্পড ইন ল্যান্ডফিলস, যখনই প্লাস্টিকগুলোকে তোমরা কি করছো, মাটির গর্তের মধ্যে ফেলে দিচ্ছ, ল্যান্ডফিলস মাটিতে বড় বড় গর্ত করে তার মধ্যে প্লাস্টিকগুলোকে ডাম্প করছো, সেখানে রেখে দিচ্ছ, দি হ্যাজার্ডাস কেমিক্যালস প্রেজেন্ট ইন দেম সিপ আন্ডারগ্রাউন্ড, সেই যে হ্যাজার্ডাস কেমিক্যালস, যে ক্ষতিকর বিষাক্ত যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেই প্লাস্টিকের মধ্যে, সেগুলো কি করছে, সিপ করছে, সেগুলো চুইয়ে চুইয়ে ঢুকছে আন্ডারগ্রাউন্ডে, সেগুলো চুইয়ে চুইয়ে মাটির মধ্যে ঢুকছে অ্যান্ড ইনফিল্ট্রেট এবং কি হচ্ছে, সেগুলো মাটির মধ্যে প্রবেশ করছে, ইনফিল্ট্রেট চুইয়ে চুইয়ে ঢুকছে ইনটু অ্যাকুইফার্স, আমাদের যে মাটির তলায় যে জলের স্তর রয়েছে, ওকে, সেখানে ঢুকছে, অ্যান্ড ওয়াটার টেবল, এবং জলের যে আমাদের অংশটা রয়েছে সেটাকে ক্ষতি করছে। মানে এই পলিউশনটা মাটিতে চুইয়ে চুইয়ে প্রবেশ করছে, ইনফিল্ট্রেট করা মানে প্রবেশ করা, লুকিয়ে প্রবেশ করছে কোথায়, জলের স্তরের মধ্যে, এবং জলের স্তরের মধ্যে প্রবেশ করলে জলের স্তরটা কিন্তু পলিউটেড হয়ে যাচ্ছে, জলটা পলিউটেড হয়ে যাচ্ছে, মানে মাটির তলার জলটাও কিন্তু আর বিশুদ্ধ থাকছে না। This leaching of poisonous chemicals on land results in land pollution, আর এই মাটির মধ্যে এই যে লিচ করছে মানে চুইয়ে চুইয়ে পড়ছে, লিক করতে পারো বলতে পারো, লিচিং মানে হচ্ছে চুইয়ে চুইয়ে ঢুকছে, ওকে। এই যে লিচিং অফ পয়জনাস কেমিক্যালস, বিষাক্ত যে কেমিক্যালসগুলো প্লাস্টিক থেকে বেরোচ্ছে, সেটাতে কি হচ্ছে, সেটাতে মাটি পলিউশন হচ্ছে, ল্যান্ড পলিউশন হচ্ছে, মাটিগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। প্লাস্টিক বার্নিং কজেস এয়ার পলিউশন, প্লাস্টিকটা পোড়ালে সেখান থেকে যে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে, গ্যাস বেরোচ্ছে, তাতে কি হলো, এয়ার পলিউশন হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। ড্রেনেজ সিস্টেম ইজ ক্লগড উইথ প্লাস্টিক আইটেমস অ্যান্ড কজেস ফ্লাড, এবং আমরা দেখতে পাচ্ছি খুব কমন একটা প্রবলেম যে শহরে বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, ড্রেনগুলো উপচে পড়ছে, কারণ ড্রেনগুলোতে এই প্লাস্টিকগুলো কি হচ্ছে, ক্লগ করে দিচ্ছে, ড্রেনগুলোর মুখটা পুরো বন্ধ করে দিচ্ছে, আবদ্ধ করে দিচ্ছে, আটকে দিচ্ছে মুখটাকে, এবং তার ফলে কি হচ্ছে, বন্যার সৃষ্টি হচ্ছে। আমরা যত প্লাস্টিক ব্যবহার করছি এবং তার থেকে বেশি বেশি প্লাস্টিক কী করছে, চারপাশে ছড়িয়ে দিচ্ছি, চারপাশে আমরা ফেলে দিচ্ছি, এবং সেই প্লাস্টিকগুলো কী হচ্ছে, ড্রেনের মধ্যে পড়ছে, ড্রেনের মুখগুলোকে, পাইপের মুখগুলোকে আটকে দিচ্ছে, এবং জল যেতে পারছে না, এবং সেক্ষেত্রে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্যা সৃষ্টি হচ্ছে। এর পরের প্যারাগ্রাফে আমি সলিউশন খোঁজার চেষ্টা করেছি কিভাবে প্লাস্টিক পলিউশনটাকে আমরা কমাতে পারি, কন্ট্রোলে করতে পারি, সেখানে গভর্নমেন্টের কী ভূমিকা আছে আর আমাদের সাধারণ লোকেদের কী ভূমিকা রয়েছে। This plastic pollution is causing havoc to the environment. এই প্লাস্টিক পলিউশনটা আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবেই ক্ষতি করছে, causing havoc মানে প্রচণ্ড ক্ষতি করছে। We need to save our planet from plastic waste. আমাদের উচিত আমাদের এই গ্রহকে, আমাদের যে পৃথিবী সেটাকে রক্ষা করা, সেটাকে বাঁচানো এই প্লাস্টিকের বর্জ্য পদার্থ থেকে। রিসাইক্লিং অফ প্লাস্টিক ক্যান বি দি পানাশিয়া অফ অল প্রবলেমস। পানাশিয়া মানে হচ্ছে সমস্ত প্রবলেমের সলিউশন, সমস্ত প্রবলেমের সলিউশন, তাকে আমরা পানাশিয়া বলতে পারি। তো বলছে রিসাইকেল করতে হবে, প্লাস্টিকগুলোকে বারবার একবার ব্যবহারের পরেই ফেলে দিলে চলবে না, সেটাকে আবার ব্যবহারের উপযোগ্য করে তুলতে হবে, রিসাইকেল করতে হবে। এইটা করলেই কিন্তু বলা হচ্ছে যে প্লাস্টিকের সমস্ত প্রবলেমগুলো কিন্তু সমাধান পাওয়া যাবে। The central government has proposed increasing the thickness of carry bags made of virgin plastic to 120 microns from 50 microns. আমরা দেখেছিলাম 2016-এ গভর্নমেন্ট থেকে যে ডাইরেক্টিভ দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল 50 মাইক্রনের নিচে প্লাস্টিক ইউজ করা যাবে না, কিন্তু বর্তমানে গভর্নমেন্ট নতুন করে আবার প্রপোজাল নিয়ে এসছে যে সেই থিকনেসটা, সেই যে মোটা প্লাস্টিকগুলো কতটা মোটা, এটা 50 মাইক্রন থেকে বাড়িয়ে 120 মাইক্রন করা হোক। 120 মাইক্রনের থিকনেস, মাইক্রন চওড়া প্লাস্টিক ব্যবহার করতে হবে মিনিমাম। দ্য ড্রাফট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2021, নতুন যে আইন নিয়ে আসা হয়েছে প্লাস্টিক ম্যানেজমেন্ট রুল, সেখানে বলা হচ্ছে অলসো প্রপোজেস আ ব্যান অন দি ম্যানুফ্যাকচার, সেল অ্যান্ড ইউজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক from January 1st, 2022. নেক্সট ইয়ার জানুয়ারি মাস থেকে কিন্তু গভর্নমেন্ট ব্যান করতে চলেছে সমস্ত
উৎপাদন, ম্যানুফ্যাকচার, বিক্রি এবং ব্যবহার কিসের? সিঙ্গেল ইউজ প্লাস্টিক। আমি আগেই বলেছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে যে প্লাস্টিকের প্যাকেটগুলো বা প্লাস্টিকগুলো একবার ব্যবহার করার পর সেগুলোকে ফেলে দিতে হয়, সেই প্লাস্টিকগুলোকে বন্ধ করতে হবে। কারণ গভর্নমেন্ট বলছে এমন প্লাস্টিক নিয়ে আসতে হবে যে প্লাস্টিকগুলোকে মিনিমাম 5-6বার করে বারবার করে ব্যবহার করা যায়। তার ফলে কি হবে? তুমি 5টা কাজের জন্য 5টা প্লাস্টিক ইউজ করতে, তার ফলে কি হচ্ছে? 5টা প্লাস্টিক পরিবেশে নতুন করে অ্যাড হচ্ছে, পলিউশনটা বাড়ছে। কিন্তু সেখানে যদি একটাই প্লাস্টিক তুমি 5বার ইউজ করতে পারো, তেমন করে তৈরি করা হয়, তাহলে কি হলো? তোমার 4টে প্লাস্টিক এক্সট্রা পরিবেশে অ্যাড হলো না, তোমার পরিবেশে কিন্তু পলিউশনটা কমবে। তাহলে These include plastic plates, cups, glasses, wrapping, cigarette packets, thermocol less than 100 microns in thickness. এই যে বলা হয়েছে প্লাস্টিকগুলো ব্যান করবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তার মধ্যে কি কি পড়ছে? দিস ইনক্লুড, তার মধ্যে রয়েছে প্লাস্টিকের প্লেট রয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে, র্যাপিং রয়েছে, বিভিন্ন যে প্যাকেট করা হয়, র্যাপ করা হয় প্যাকেটগুলোকে মুড়িয়ে দেওয়ার জন্য, প্যাকেজিংয়ের জন্য, সিগারেট প্যাকেটস রয়েছে, থার্মোকল রয়েছে, থার্মোকল যেটা সোলার কাজ করা হয় ঘর সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য, সেগুলো যেগুলো থিকনেসটা 100 মাইক্রনের নিচে, 100 মাইক্রনের নিচে এই সমস্তগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। শপিং ব্যাগস আছে, টয়েস আছে, কম্বস আছে বেলো 240 মাইক্রনস ইন থিকনেস, এবং শপিং ব্যাগ রয়েছে বড় বড়, টয়েস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, এবং চিরুনি কম্বস রয়েছে যেগুলো থিকনেস, যেগুলোর চওড়াটা হচ্ছে কত? 240 মাইক্রনের কম, সেগুলো কিন্তু সব গভর্নমেন্ট ব্যান করে দিচ্ছে। Government should spread awareness among the public about the harmful effect of plastics, এবং গভর্নমেন্টের অবশ্যই উচিত যে অ্যাওয়ারনেস, সচেতনতা সেটা বৃদ্ধি করা, সেটা ছড়িয়ে দেওয়া পাবলিকের মধ্যে, লোকজনের মধ্যে, কিসের সম্পর্কে? এই যে প্লাস্টিকের হার্মফুল এফেক্ট, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, সেইটা নিয়ে লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বলা হচ্ছে। We should also modify our behavior. We should also modify our behavior. শুধু যে গভর্নমেন্ট সব কিছু করবে তা কিন্তু নয়, সাধারণ মানুষ হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে, আমাদেরও উচিত মডিফাই করতে হবে আওয়ার বিহেভিয়ার, আমাদের যে ব্যবহার, আমাদের যে অ্যাটিটিউড, সেটাকেও কি করতে হবে? মডিফাই করতে হবে, সো দ্যাট উই ডু নট ইউজ অ্যান্ড থ্রো দেম এভরিওয়্যার, যাতে আমরা সেই ব্যবহারটা এবং এখানে সেখানে ছুঁড়ে দেওয়া প্লাস্টিক, এটা আমরা না করি, যাতে আমরা প্লাস্টিকের ব্যবহারটা কমিয়ে দিই এবং প্লাস্টিক যেটুকু ব্যবহার করছি সেগুলো যেন এদিক ওদিক না ছুঁড়ে ফেলি। অ্যান্ড মেক শিওর দ্যাট উই ইউজ অল্টারনেটিভস সাচ অ্যাজ জুট ব্যাগ, কম্পোস্টেবল ব্যাগস, এবং নিশ্চিত করতে হবে যে আমরা প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকের প্রোডাক্ট ইউজ না করে আমরা তার অল্টারনেটিভস ইউজ করি, যেমন জুট ব্যাগ, পাটের ব্যাগ ইউজ করি, কিংবা কম্পোস্টেবল ব্যাগস, এমন কিছু ব্যাগস, এমন কিছু প্রোডাক্ট যেগুলো বায়োডিগ্রেডেবল, যেগুলো অর্গ্যানিক প্রোডাক্ট। ওকে, যেমন ধরতে পারো আখের যে আখটা খাওয়ার পরে যে ছিবড়েটা বেরোয়, সুগার কেনের যে ছিবড়ে, সেই ছিবড়ে থেকে ব্যাগ তৈরি করতে পারে বিভিন্ন, বা ঘাস থেকে ব্যাগ তৈরি করা যেতে পারে, কম্পোস্টেবল ব্যাগ, যে ব্যাগগুলো কি হবে? সহজেই নষ্ট করা যাবে, তেমন ব্যাগ, জুটের ব্যাগ আমাদের ইউজ করতে হবে। It is imperative that we take care of our environment. It is imperative, এটা কিন্তু বাধ্যতামূলক, এটা আমাদের নৈতিক কর্তব্য, দায়িত্ব যে উই টেক কেয়ার অফ আর এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের আমরা যত্ন করি, অ্যান্ড দি প্ল্যানেট আর্থ, এবং অবশ্যই আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর যত্ন করি, অ্যান্ড মেক ইট প্লাস্টিক ফ্রি, এবং এই পৃথিবীকে প্লাস্টিক ফ্রি করে দিই। এবং সেটা কিন্তু একদিনে সম্ভব হবে না, বাট আমরা যদি রোজ কিছু কিছু করে প্র্যাকটিস করতে শুরু করি, ডেফিনেটলি এই জিনিসগুলো কিন্তু একদিন গিয়ে সম্ভব হবে, পসিবল হবে। যারা আজকে ভিডিও দেখেছো, ভিডিও ভালো লেগেছে, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। তোমাদের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আজকের ক্লাসে, বা তোমাদের কোনো পয়েন্ট অ্যাড করার আছে বলে মনে হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি মিস করে গেছি, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।